আমার পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত কোর্সে স্কুল পর্যায়ে যারা ভর্তি আছেন তাদের সবাইকেই আমি আমার সালাম জানিয়ে আজকের এই পর্বটি শুরু করতেছি। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি আমাদের পরীক্ষাতে পার্ট 5-এ যে প্রবলেম সলভিং রয়েছে, এই প্রবলেম সলভিংটা কিভাবে লিখবেন, অর্থাৎ এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম, এই আইটেমটা, তো এটা অ্যান্সারটা কিভাবে করবেন বা এটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা কাজ করতেছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন বিষয় হচ্ছে প্রবলেম সলভিং রাইটিংটা কী, এই জিনিসটা কী আমি একটু আগে আপনাদের সেটা বোঝাই দিই। সেটা হচ্ছে এখানে আমি আর দেখেন একটা উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে ইয়োর স্টুডেন্টস ডু নট ডু দেয়ার হোমওয়ার্ক, হোয়াট কুড ইউ ডু। এখন তাছে আপনি হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একজন টিচার, এখন আপনার যে স্টুডেন্ট রয়েছে তারা এখন তাদের বাড়ির কাজ দিতেছেন, ঠিক আছে, কিন্তু তারা সেই বাড়ির কাজটা সঠিকভাবে সম্পন্ন করছে না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো তারা যে বাড়ির কাজ করতেছে না, এটা একটা কিন্তু সমস্যা। এখন এই সমস্যার সমাধানটা আপনাকে করতে হবে। তো প্রবলেম সলভিং রাইটিং মূলত এই বিষয়টাকেই বোঝায় আর কি, যে কোনো একটা সমস্যা শুধু মানে এখানে স্কুলের বা কলেজের বিষয় না, এটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যাটা সম্পর্কে আপনাকে প্রশ্নটা করা হবে। এখন আপনার এই সমস্যাটার সম্পর্কে আপনাকে এই একটা সমাধান দিতে হবে। তো এই আমরা যখন হচ্ছে এই প্রবলেম সলভিং রাইটিংটা লিখবো বা প্রবলেম সলভিং করব, তখন কিন্তু আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে, অর্থাৎ একটা নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো সেই নিয়মটা কি, আমরা সেই নিয়মটাই শিখব। এটা যদি আমরা একটা উদাহরণ যদি আমরা শিখতে পারি, তাহলে বাকিগুলো কিন্তু একই সেম সিস্টেমে আমরা কিন্তু সেটার সমাধান কিন্তু করতে পারবো। এজন্য আমাদের একটা আগে খুব ভালো মতো করে শিখতে হবে। তো এখন অনেক বইয়ে অনেক রকম থাকতে পারে, তো সবগুলাই আমি এখানে দেখেন, এখানে 6টা ধাপ কিন্তু আমি এখানে লিখেছি। তো এখানে বলা হচ্ছে যে প্রবলেম সলভিং লেখার নিয়ম, অর্থাৎ প্রবলেম সলভিং লেখার নিয়ম হচ্ছে এখানে আমি যে এই যে 6টা লিখলাম, এই 6টা, অর্থাৎ আপনাকে এই 6টা ধাপ অনুসরণ করতে হবে। যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, যে কোনো একটা সমস্যা আপনাকে নিয়ে প্রশ্ন করা হতে পারে, যেই সমস্যাই নিয়ে প্রশ্ন করা হোক না কেন, আপনি এই 6টা ধাপ অনুসরণ করবেন, তাহলে আপনার লেখাটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই 6টা ধাপ কি কি আমি পর্যায়ক্রমে খুব সুন্দর মতো করে আপনাদের এখন বুঝাই দিচ্ছি। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, আমাদের 1 নম্বর যে পয়েন্টটা আছে, এখানে বলা হচ্ছে সমস্যাটা কি তা প্রথম প্যারায় লিখতে হবে। অর্থাৎ কি বিষয়ে আপনাকে প্রশ্নটা করা হচ্ছে বা এখানে সমস্যাটা কি, সেই বিষয়টা আপনাকে প্রথম প্যারায় এটা উল্লেখ করতে হবে। তারপর বলতেছে যে সমস্যাটা কেন হচ্ছে তার কারণ দ্বিতীয় প্যারায় লিখতে হবে। অর্থাৎ এই যে এই সমস্যাটা কেন হচ্ছে, এর কারণটা লেখা লাগবে। তারপর বলতেছে 3 নম্বরে যে কতগুলো উপায়ে এই সমস্যাটির সমাধান করা যায়, তার 4 থেকে 5টি সমাধান এই তৃতীয় প্যারাতে লিখতে হবে। এটা বেশিও লিখতে পারেন, এর থেকে 4 থেকে 5টার বেশি কিন্তু লেখা যায়। তো এই কারণগুলো কিন্তু মানে এই সমস্যার সমাধানের যে উপায়গুলো, সেই উপায়গুলো কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তারপর 4 নম্বর যেটা বলতেছে যে 4-5টা সমাধানের মধ্যে কোন সমাধানটা বেশি কার্যকর তা চতুর্থ প্যারায় লিখতে হবে। এখন দেখা যাচ্ছে সমস্যা সম্পর্কে আপনি দেখা যাচ্ছে হয়তো 4টা 5টা 6টা বেশিও দিতে পারেন আর কি। তো এই সমাধান আপনি দিলেন, ঠিক আছে, কিন্তু এইগুলোর ভিতরে আপনি যেই সমাধানগুলো ফাইন্ড আউট করছেন, এর ভিতরে কোনটা সবচেয়ে বেশি কার্যকর সেটা আপনাকে লিখতে হবে। তারপর বলতেছে যে এবার সমাধানটির বাস্তবে প্রয়োগ করা হয়েছে, এই বিষয়টি 5ম প্যারায় লিখতে হবে। অর্থাৎ যে সমস্যাটা আপনি কতগুলো সমস্যা বাইর করার পরে কোনটা বেশি কার্যকর সেটাও বাইর করলেন, ঠিক আছে, এবার সেটা আপনাকে এখন প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে সেই বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে 6 নম্বর বলতেছে এর ফলাফল কী আসলো তা 6ষ্ঠ প্যারায় লিখতে হবে। এখন দেখা যাচ্ছে একটা সমাধান আপনি পেয়েছেন যে হ্যাঁ এটা খুবই কার্যকরী, এটা প্রয়োগও করলেন, প্রয়োগ করার পর এর রেজাল্টটা কী আসলো সেটা আপনাকে 6টা মানে 6ষ্ঠ যেই প্যারা, সেই প্যারাতে আপনাকে লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা বুঝলাম যে কোনো সমস্যা নিয়ে যদি প্রশ্নটা করা হয় বা প্রশ্ন আসলে আপনাকে এখানে 6টা ধাপ অনুসরণ করবেন। এখানে আপনি 6টা ধাপ অনুসরণ করলেই এটা কিন্তু আপনার লেখাটা মানে
100% এটা কমপ্লিট হবে। কোনো বইয়ে এর বেশিও নিয়ম থাকতে পারে, তবে এখানে আমি আমার যেই মতামত সেই মতামতটাই এখানে দিলাম এবং আমার নিজে থেকে এটা আসলে লিখলাম। অনেক বইয়ে হয়তো যেমন হচ্ছে আমাদের ফ্রেন্ডস বুকের যে বইটা রয়েছে সেখানে 7টা সমাধান মানে ধাপা আছে, অন্য বইয়ে আরও হয়তো বেশি বা কম থাকতে পারে। তো যাই হোক 6টা ধাপ অনুসরণ করলে আমাদের মোটামুটি সব বিষয়গুলোই কিন্তু কভার হয় আর কি। তো তারপর এবার আমরা এই উদাহরণটা একটু ব্যাখ্যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো আমাদের সমস্যাটা দেয়া হলো এখানে যে ইয়োর স্টুডেন্টস ডু নট ডু দেয়ার হোমওয়ার্ক, হোয়াট কুড ইউ ডু, অর্থাৎ তোমার ছেলেমেয়েরা তাদের বাড়ির কাজ ঠিক মতো করতেছে না, এখন তুমি কি করতে পারো এই বিষয়ে লিখতে হবে। তো এখানে আমার 1 নম্বর যে পয়েন্টটা ছিল যে সমস্যাটা কি তা প্রথম প্যারায় লিখতে হবে। তো এই সমস্যাটা কি আমি সেটা প্রথম প্যারায় কিন্তু এখানে লিখেছি। তো এখানে বললাম যে আই হ্যাভ নোটিসড দ্যাট মাই স্টুডেন্টস আর নট কমপ্লিটিং দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্টস হুইচ ইজ ইম্প্যাক্টিং দেয়ার লার্নিং অ্যান্ড প্রোগ্রেস ইন দ্য কোর্স। এটার কিন্তু বাংলা অর্থটাও কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে কিন্তু বাংলা অর্থটাও দিয়ে দিয়েছি। এখানে বলা হচ্ছে আমি লক্ষ্য করেছি যে আমার ছাত্ররা তাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করছে না, যা করছে তাদের শেখার ও অগ্রগতির উপর প্রভাব ফেলছে। অর্থাৎ এখানে প্রথম প্যারায় কেবলমাত্র সমস্যার কথাটা কিন্তু বলা হলো। এবার আসি দ্বিতীয় প্যারায়। দ্বিতীয় প্যারায় বলা হচ্ছে যে সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যাটা অর্থাৎ তারা কেন পড়া করতেছে না, কমপ্লিট করতেছে না, তাদের হোমওয়ার্ক করতেছে না বা অ্যাসাইনমেন্ট করতেছে না, মানে কেন, এর কারণটা কি, সেই কারণটা কিন্তু আমরা এখানে লিখেছি। এখানে বলা হচ্ছে আপন দ্য ক্লোজার এক্সামিনেশন আই হ্যাভ ডিসকভার্ড এ ফিউ পটেন্সিয়াল reasons behind this issue. It includes a lack of understanding of the materials, time management difficulties, personal challenges outside of school, and simply a lack of motivation. যার বাংলা অর্থ হচ্ছে গভীরভাবে পরীক্ষার পরে আমি এই সমস্যার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছি। এগুলোর মধ্যে রয়েছে পড়াগুলো বোঝার অভাব, সময় ব্যবস্থাপনার সমস্যা বা সুবিধা, স্কুলের বাইরে ব্যক্তিগত সমস্যা এবং অনুপ্রেরণার অভাব। তারপর আমাদের এই যে 3 নম্বর যে প্যারাটা রয়েছে এই প্যারাতে বলা হচ্ছে যে কতগুলো উপায়ে এই সমস্যাটির সমাধান করা যায়, তার 4 থেকে 5টি সমাধান এই 3য় প্যারাতে লিখতে হবে। তো এখানে আমরা সেটা লিখেছি। এখানে বলা হচ্ছে টু অ্যাড্রেস দিস আই কনসিডার মাল্টিপল সলিউশনস। These include communication with students, breaking down assignments, providing support, increasing engagement, and adjusting homework policy. যার বাংলা অর্থ হচ্ছে এটি মোকাবেলার জন্য আমি একাধিক সমাধান বিবেচনা করি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ, অ্যাসাইনমেন্ট অল্প করে দেওয়া, সহায়তা প্রদান, ব্যস্ততা বৃদ্ধি এবং হোমওয়ার্ক বিষয়টি সামঞ্জস্য করা, অর্থাৎ হোমওয়ার্কটা একটু কমাই দেওয়া। তো 3 নম্বর প্যারা কিন্তু আমরা এটা উল্লেখ করে দিলাম। এবার আমাদের 4 নম্বর যেটা রয়েছে এখানে বলা হচ্ছে যে 4-5টা সমাধানের মধ্যে কোন সমাধানটা বেশি কার্যকর তা 4র্থ প্যারায় লিখতে হবে। তো আমরা এই যে 3য় প্যারায় কিন্তু এখানে কতগুলো সমস্যার সমাধান মানে সমাধানের কথা বললাম, যেমন এখানে এই একটা যে কমিউনিকেশন উইথ স্টুডেন্টস, তারপর ব্রেকিং ডাউন অ্যাসাইনমেন্টস 2টা, প্রোভাইডিং সাপোর্ট 3টা, ইনক্রিজিং এঙ্গেজমেন্ট 4টা, অ্যাডজাস্টিং হোমওয়ার্ক পলিসি 5টা। এখানে কিন্তু আমরা 5টার মানে সমাধানের কথা বললাম। এখন এই 5টার ভিতরে কোনটা বেশি কার্যকর বা কোনটা বেশি ইফেক্টিভ হবে, তো এখানে বলা হচ্ছে আফটার কেয়ারফুল কনসিডারেশন আই বিলিভ কমিউনিকেশন উইথ স্টুডেন্টস অ্যান্ড প্রোভাইডিং সাপোর্ট উড বি দ্য মোস্ট ইফেক্টিভ অ্যাপ্রোচ। যার বাংলা অর্থ হচ্ছে সতর্কতার সাথে আমি বিবেচনা করার পরে আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ এবং সহায়তা প্রদান করা হবে সবচেয়ে কার্যকর পদ্ধতি। অর্থাৎ এখানে যে 5টা মানে সমাধান দেওয়া আছে এর ভিতরে 2টা মানে সমাধানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে এই 2টা সবচেয়ে বেশি কার্যকর। এখানে আপনি একটাও উল্লেখ করতে পারেন বা এখানে 2টা বা 3টাও কিন্তু উল্লেখ করা যেতে পারে, এখানে কোনো মানে সমস্যা নেই। অর্থাৎ মানে যতগুলো আপনি সমাধান বাইর করলেন দেখা যাচ্ছে একটা বিষয়ের সমাধান দেখা যাচ্ছে 5টা-7টাও থাকতে পারে, এখানে আপনি এর ভিতরে কার্যকর কোনটা সবচেয়ে বেশি হবে এখানে 2টাও বা 3টাও এখানে অ্যাড করতে পারেন বা একটাও লিখতে পারেন, এটা আপনার মানে ব্যক্তিগত বিষয়। তারপর 5 নম্বর যে প্যারাটা আছে এখানে বলা হচ্ছে এবার সমাধানটি বাস্তবে প্রয়োগ করা হয়েছে, এই বিষয়টি 5ম প্যারায় লিখতে হবে।
এখন আপনি দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে দুইটা মানে সমাধান আপনি মানে খুব ইফেক্টিভ বা কার্যকরী হবে, ঠিক আছে, এটা আপনি এই চতুর্থ প্যারা এটা উল্লেখ করলেন, উল্লেখ করার পর এটা এখন আপনি প্রয়োগ করে দেবেন যে হ্যাঁ আমি এটা প্রয়োগ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আই শিডিউল ইন্ডিভিজুয়াল মিটিং উইথ ইচ স্টুডেন্টস টু ডিসকাস দেয়ার চ্যালেঞ্জেস উইথ হোমওয়ার্ক completion and explore potential solutions together. Additionally, I provide extra support where needed. যার বাংলা অর্থ হচ্ছে আমি হোমওয়ার্ক সমাপ্তির সাথে তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে এবং সম্ভাব্য সমাধানগুলি একসাথে অন্বেষণ করতে প্রতিটি শিক্ষার্থীর সাথে পৃথকভাবে সাক্ষাৎ করি। তাছাড়া যেখানে প্রয়োজন সেখানে আমি অতিরিক্ত সহায়তা প্রদান করি। অর্থাৎ আপনি যেই সমাধান দুটা খুঁজে বাইর করলেন এই দুটা এখন প্রয়োগ করা হয়ে গেল। তারপরে এর রেজাল্টটা কী আসছে আমরা সেটা হচ্ছে এই ষষ্ঠ যে প্যারা আছে সেই প্যারাতে লিখব। তো এখানে বলা হচ্ছে যে এর ফলাফল কী আসলো তা ষষ্ঠ প্যারায় লিখতে হবে। তাহলে এখানে আমি কি লিখলাম, এখানে লিখলাম আফটার ইমপ্লিমেন্টিং দিস স্ট্র্যাটেজিস আই বিগিন টু মনিটর হোমওয়ার্ক completion and find that the rate of it is gradually increasing. Thus, I become successful in convincing students to complete their homework. যার বাংলা অর্থ হচ্ছে এই কৌশলগুলি বাস্তবায়নের পর আমি হোমওয়ার্ক সম্পন্ন করার বিষয়টি পরীক্ষা করতে শুরু করি এবং দেখতে পাই যে এর হার ধীরে ধীরে বাড়ছে। এইভাবে আমি ছাত্রদের তাদের হোমওয়ার্ক সম্পন্ন করতে রাজি করাতে সফল হই। অর্থাৎ এখানে একটা সমস্যা আপনি পেলেন, সমস্যাটা কেন হচ্ছে এর কারণ খুঁজে বের করলেন এবং সমস্যাটাও কিন্তু আপনি খুঁজে বের করলেন এবং এর সমাধান দিয়ে সেটা রেজাল্টও কিন্তু আপনি পেয়ে গেলেন। এই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং রাইটিং যে লেখার নিয়মটা বা বিষয়টা, এই বিষয়টা এভাবেই আপনাকে পরীক্ষার হলে কিন্তু লিখতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে দেখেন আমি এখানে কিন্তু প্রশ্ন লিখেছি, ঠিক আছে, প্রশ্ন লিখে এখানে কিন্তু আমি এই যে টাইটেল দিয়েছি, সমস্যাটা কি 1 নম্বর প্যারায় লিখতে হবে টাইটেল দিয়েছি বা এখানে বাংলা লিখেছি। আপনারা কিন্তু এভাবে পরীক্ষার খাতায় লিখবেন না, এটা কেবলমাত্র আপনাদের বোঝার জন্য এই বাংলা কথাগুলো আমি লিখেছি। এখান থেকে আপনারা তাহলে কী করবেন, এই বাংলাটা উঠাই দিবেন, এখান থেকে এই বাংলাটা উঠাই দিবেন, অর্থাৎ বাংলা লেখাগুলো সব উঠাই দিবেন। উঠানোর পরে তাহলে কী অবস্থা আসবে সেটা আমরা একটু দেখি। ওঠানোর পরে দেখেন এই যে এইটা আসবে, অর্থাৎ ওখানে জাস্ট খালি বাংলা অর্থটা আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর এমন আসতেছে। অর্থাৎ আপনারা এখানে দেখেন এখান থেকে এটা ছিল 1 নম্বর প্যারা, তারপর এটুকু আসছে 2 নম্বর প্যারা, এখানে আসছে এটা 3 নম্বর প্যারা, তারপর আসছে 4 নম্বর প্যারা, তারপর আসছে 5 নম্বর প্যারা এবং সর্বশেষ 6 নম্বর প্যারা। অর্থাৎ এখানে 6টা ধাপ আপনি অনুসরণ করলেন। তো পরীক্ষার খাতায় অ্যান্সার কথাটা লিখে আপনি এই 6টা ধাপ অনুসরণ করে এটুকু আপনি লিখে আসবেন, তাহলে দেখবেন আপনার লেখাটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনি 100% মার্ক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, অর্থাৎ প্রবলেম সলভিং রাইটিং, যে এটা কি বিষয় এটা নিয়ে অনেকেরই কৌতূহল কাজ করতেছিল, যেহেতু আমাদের বিগত সালে এনটিআরসি এর যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই আইটেমটা ছিল না, একদম সম্পূর্ণ নতুন একটি আইটেম, যার কারণে অনেকেরই কিন্তু এটা বুঝতে সমস্যা বা এটা এই বিষয় নিয়ে একটা ভীতি কাজ করতেছে যে এটার অ্যান্সারকে আমি আসলে করতে পারবো কি পারবো না। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আপনারা যারা আমার কোর্সে ভর্তি আছেন তো তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে, তো এই যে ভিডিওটা আজকে আপনাদের দিলাম আর কি, দেওয়ার পরে আপনারা এই ভিডিওটা দেখবেন সুন্দর মতো করে, দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই গ্রুপে আপনি মেসেজ করে জানাবেন বা পার্সোনালি আমাকে মেসেজ করে জানাতে পারেন বা ভিডিও কল করে বা ভিডিও কল করে কিন্তু বিষয়টা যদি সমস্যা থাকে বুঝে নিতে পারবেন। আর যেভাবে আপনাদের ডিরেকশন দেওয়া হয়েছে সেভাবে পড়েন, 100% আপনাদের চাকরি হয়ে যাবে, এখানে কেউ ঠেকাতে পারবে না। এবং আমার গ্রুপে কীভাবে কেমন পড়াশোনা চলতেছে আপনারা সেটা খুব ভালো মতোই করে অবগত হয়েছেন এবং আমি বিশ্বাস করি যে 18তম নিবন্ধন পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড আমার গ্রুপ থেকেই আসবে। তো যাই হোক আমি আজকের পর্ব এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আর আপনাদের আগামীকালকে দেওয়া হবে হচ্ছে যে প্যারাফ্রেজিংয়ের উপর একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা দেখার পরে আপনাদের প্যারাফ্রেজিং নিয়ে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।